করে। সুযোগ পেলে নায়িকার গায়ে হাত। তোমাকে আমি রত্নার গায়ে হাত দিতে বলেছি? মানে আরে আয় আয় তাড়াতাড়ি আয়। আরে আরে কই যান? শুটিং চলে দেখেন না? আরে শুটিং হচ্ছে বলে তো যাচ্ছি। আমি ওই নাটকের রাইটার, মানে লেখক লেখক লেখক। কি চাপাবাজির জায়গা পান না? নাটকের রাইটার, ডাইরেক্টর সবই ডক্টর হুমু আহমেদ। ওই যে দেখেন নায়িকার কাহিনী বুঝাইতেছে। এই স্ক্রিপ্ট নিয়ে আসো। দাও। ডাউট পটপট দোস্ত, আমার লেখা নাটক ওই ডিরেক্টর নিজের বলে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ কি চল চল তো সবাই ধরি। ওরা কারা? আমাকে পাট পারি বেটা, জিজ্ঞেস কর তুই। এই সবাই এসো। জি। এই আপনারা কারা? গ্যাঞ্জাম করছেন কেন? গ্যাঞ্জাম তো মাত্র শুরু। আমার বন্ধুর লেখা নাটক নিজের বলে চালিয়ে দিচ্ছিস তুই, শালা ভুয়া রাইটার। ভুয়া রাইটার? কে ভুয়া? কার লেখা নাটক? কার লেখা মনে নেই আপনার? আপনার অফিসে গিয়ে আমার স্ক্রিপ্টে আপনাকে পড়তে দিয়েছিলাম, আর আপনি সেই স্ক্রিপ্ট। আমাকে স্ক্রিপ্ট দিয়েছো, তার কি প্রমাণ আছে? আলিম, তোর কাছে হাতে লেখা মূল কপিটা নেই? না, ওটা তো ওনার কাছে দিয়েছি। কোনো কপি বা রাফ লেখা কোনো কাগজ ছিল, কিন্তু সেগুলো তো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ওনার কাছে যে নাটকটা দিয়েছিলি তার কোনো ভাউচার বা রসিদ রেখেছিস? না। আরে কোত্থেকে রাখবে? এই নাটক তো লেখেইনি। আমি নিজে সেন্ট মার্টিনে বসে আমার নায়িকা রত্নাকে কল্পনা করে লিখেছি। আর এই ব্যাককলটা বলে কিনা সে লিখেছে। আমি পুলিশ ডাকার আগে এখান থেকে বের হয়ে যাও। আরে ভাই ভাই ভাই, এটাও বললেন ভাই। ভাই আপনি আবার ফেলে লাগছে পারবেন না ভাই। ওটা আমার লেখা, আমার লেখা, আমার নাটক, আমার স্ক্রিপ্ট। চলে ভাই বিশ্বাস করেন। কোথাকার পাগল ছাগলের দল। আমার লেখা নাটককে বলে নিজের লেখা নাটক। এই সবাই এসো, শুটিং শুরু করি। এই ক্যামেরা লাইট রেডি করো। সরি নীলা, আই এম রিয়েলি সরি। ইডিয়েট, তোর জন্য আমার নীলার সামনে অপমান হতে হলো। মিষ্টি খাওয়াবে, এখন কেমন লাগলো যেটা খাওয়ালো? ছি ছি, এত বড় বোকামি কেউ করে? কোনো প্রমাণ না রেখে নিজের লেখা নাটক এভাবে কেউ দিয়ে দেয়? এখন হুমু আহমেদ নাট্যকার হিসেবে সভা সমিতিতে ভাষণ দেবেন, আতেল সেজে প্রেস কনফারেন্স করবে। আচ্ছা, তোর ভাগ্যে কি জিতবে বলতো? গলা ধাক্কা। শালা ছাগল, তোর সাথে চলাফেরা করা আমাদের ঠিক হয়নি। শালা একদম ঠিক। তোর মতো গর্ধবকে সাথে রেখে কি লাভ? ভাগ শালা, আর কোনোদিন আমাদেরকে তোর চেহারা দেখাতে আসবি না। ভাগ অকর্মা দেখি ফাউল। ঠিকই বলেছিস তোরা, আমার মতো বোকার লোককে আসলে সাথে রাখতে নেই। যত আমি তোদের সাথে থাকবো ততই তোদের অপমানিত হতে হবে, ঘাড় ধাক্কা খেতে হবে মানুষের। এসব অপমান থেকে আমি তোদের মুক্ত করে দেব। আজকের পর থেকে আমি তোদের উপর আর বোঝা হয়ে থাকবো না। আজ থেকে আমি আমার জ্বালা যন্ত্রণা আমি নিজেই ভোগ করব। আমার কষ্টে কারো কোনো ব্যতীত হবার প্রয়োজন নেই, অপমানিত হবার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। যাও, ওনাকে ফেরাও। লোকটাকে কোথায় তোমরা সান্ত্বনা দেবে তা না করে আরো অপমান করলে। এখন কোথায় যাবেন উনি? কার সাথে থাকবেন? যান, ডেকে নিয়ে আসুন ওনাকে। আমি পাগল, আমি বোঝা, আমি তোদেরটা খাই বলে তোরা আমাকে পুরা দিস? কারো দরকার নেই। আমার নিজেকে তুই চোখে আমি তো আমাকে বাঁচালি কেন? আমি তো কর্মা, তোদের কাছে বোঝা। মরাটাই আমার কাছে ভালো ছিল। মরতে চাস? আত্মহত্যা করতে চাস? কেন? বকেছি বলে? অপমান করেছি বলে? হায় রে বোকা, এভাবে হেরে যাবি কেন? কেন হাল ছেড়ে দিবি? হ্যাঁ, আমরা জীবন যুদ্ধে হারবো না আলিম। জীবন যুদ্ধে আমাদেরকে জিততেই হবে। সেই লক্ষ্যে আজ থেকে একসাথে বাঁচবো, একসাথে মরবো।
মন আমরা কজন জীবনের যে প্রিয় একসাথে বাঁচবো একসাথে মরবো পৃথিবী জেনে নিও চিরদিনের বন্ধু বন্ধু চিরদিনের বন্ধু ভয়কে মোরা করব জয় বিপদে থাকবো পাশে স্বপ্ন দেখবো সব দুঃখে দুঃখের পরে সুখ আসে বন্ধু মোরা শত্রু তো নই আমাদের সন্ধি হলো একই ছন্দে একই হৃদয়ে থাকবো পাশে শুধু বলো চিরদিনের বন্ধু বন্ধু চিরদিনের বন্ধু ভুলকে মোরা করবো ফুল আজকে তো আশা ভালোবাসার এই ভুবনে বেঁধেছি প্রাণে সেই ভাষা সত্য করে ধরেছি হাত চলেছি একই পথে এই পারবো না তো বন্ধু মোরা কোনোদিনও ভিন্ন হতে বন্ধু চিরদিনের বন্ধু বন্ধু চিরদিনের বন্ধু আমরা কজন জীবনের যে প্রিয় একসাথে বাঁচবো একসাথে মরবো পৃথিবী জেনে নিও চিরদিনের বন্ধু চিরদিনের বন্ধু চিরদিনের বন্ধু গাড়ি থামালি কেন? ভাই এই শালাই সেই দিন আমাকে কলেজে পিটিয়েছিল। এই নাম সবাই। আমি চক্কর দিলাম, তুই দিলি না কেন? চেক হবে।
সত্যি লাগছে ওই ডাক্তার সাহেব, আলিম আমাদের বন্ধুর কি অবস্থা? অবস্থা বিশেষ ভালো না। সিটি স্ক্যান রিপোর্ট দেখে আমরা শিওর হয়েছি ওর ব্রেন হ্যামারেজ হয়েছে। 24 ঘন্টার ভেতর অপারেশন করে মস্তিষ্কের রক্ত যদি বের করা না যায় তাহলে ও বাঁচবে না। তাহলে তাই করুন না ডাক্তার, দেরি করছেন কেন? এটা প্রাইভেট মেডিকেল কলেজ, এখানে আগে টাকা জমা না দিলে কোনো কিছুই হবে না। কত টাকা লাগবে বলুন তো? লাখ তিনেক তো লাগবেই। 3 লাখ? এত টাকা জোগাড় করা অসম্ভব ডাক্তার। এর চেয়ে কমে কিছু করা যাবে না ডাক্তার সাহেব? দেখো, নীলা আর সুমা আমার ছাত্রী। জি। ওদের খাতিরে যদি আমি আমার ফিসটা না নেই তাহলে যে খরচ হবে তা সরকারি হাসপাতালের চেয়েও কম। কিন্তু স্যার, এত টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব নয়। সরি নীলা, I am undone. Please try to arrange money. আলিমকে আমি মরতে দেব না। আমি যেভাবে পারি টাকা জোগাড় করবো। মারুফ, কি বলছিস তুই? একটাবার তুই চিন্তা করে দেখ নীরব, আলিম আমাকে বাঁচাতে গিয়ে নিজের মাথায় রডের বাড়ি খেয়ে হাসপাতালের বিছানায় আমার জায়গায় ও শুয়ে আছে। ওকে আমি বিনা চিকিৎসায় মরতে দেব না। কিন্তু মারুফ, টাকা আসবে কোত্থেকে? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। যেখান থেকে পারি, যেভাবে পারি, টাকা আমাকে জোগাড় করতেই হবে। 3 লক্ষ টাকা? 3 লক্ষ টাকা কেন? আমি তোকে 3 টাকাও দেবো না। বাবা, তুমি আমাকে মারো, কাটো, যাই করো, আমি বাধা দেব না। কিন্তু আমার বন্ধুটাকে তুমি মরতে দিও না বাবা। তুমি আলিমকে বাঁচাও। তুমি জানো আমাকে বাঁচাতে গিয়ে আলিম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি জানি না, আর কিছু জানতেও চাই না। তোর কথায় আমি আর কোনো কিছু করতেই রাজি না। করতে তোমাকে হবেই বাবা। সন্তান হিসেবে তোমার সবকিছুর উপর আমার হক আছে। না, নেই। যে সন্তান পিতাকে ত্যাগ করতে পারে সে সন্তান আমার কাছে মৃত। বাবা, 15 দিন আগেই সে মরে গেছে। ওগো, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি সালমা, আমার কোনো সন্তান নেই। আমি কোনো সন্তানকে 26 বছর লালন পালন করিনি। বাবা প্লিজ আমাকে ফিরিয়ে দিও না বাবা। না না, আমি কারো বাবা না, আমি কারো বাবা না। তুই বের হ আমার বাড়ি থেকে, বের হ। বাবা, আজ যদি ওই আলিমের জায়গায় আমি হাসপাতালের বেডে পড়ে থাকতাম তাহলে কি তুমি খুশি হতে? হ্যাঁ, খুশি হতাম। তোর মতো সন্তান বেঁচে থেকে কোনো লাভ নেই। যে সন্তান নিজের পিতার সাথে এমন দুর্ব্যবহার করে চলে যেতে পারে তার মরে যাওয়াই উচিত। একথা বলো না। তাহলে আজ থেকে আপনি তাই ভাববেন মিস্টার শরীফ চৌধুরী। এই মারুফ যেমন 15 দিন আগে থেকে আপনার কাছে মৃত, আজ থেকে আপনিও আমার কাছে মৃত। যে মারুফ 15 দিন আগে বাড়ি ছেড়ে বের হয়ে গিয়েছিল সে আজ না হোক কাল ফিরে আসতোই। আর আজ যে মারুফ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে তার লাশও কোনোদিন এই বাড়ির আঙিনায় আসবে না। মারুফ, যাস রে বাবা। না সালমা, যেতে দাও ওকে। 50,000 মাত্র কয়েকদিন আগে কিনেছি। আমি তো আগেই কইছি, দিলে দেন, না দিলে নাই।
ঠিক আছে। তাইলে এখন জানগা। এ কি মারুফ, শেষ পর্যন্ত মোটরসাইকেলটা বিক্রি করে ফেললি? কি করব, টাকা তো কোথাও পাচ্ছি না। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, সোমার বাবাকে বলে দেখি, ওর বাবা যদি লাখ দুয়েক টাকা দিতে পারেন তাহলে আমরা আলিমকে বাঁচাতে পারবো। তাহলে এক্ষুনি চল। আরে আরে করেন কি, মালিক তখন আমি। ও সরি। চল দোস্ত। আমার কাছে তো এত টাকা নেই বাবা, আমার সমস্ত সঞ্চয় তো এই বাড়ির পেছনেই গেছে। লাগলে হয়তো 1010 আমি দিতে পারি। 10,000-এ কিচ্ছু হবে না আঙ্কেল, লাগবে 3 লাখ টাকা। তা না হলে আমরা আলিমকে বাঁচাতে পারবো না, সময় খুব কম আঙ্কেল। ও ফারুক, তোমার অফিস থেকে লোন নিতে পারবে না? অফিস থেকে এত টাকা কোনো দিন দেবে না আঙ্কেল, উল্টো টাকা চাইলে চাকরিটাই চলে যাবে। তাহলে উপায় তোমাদের একটাই, কাশেম, ক্লিয়ার কাশেম। ওরে বাবারে, কাশেমের কাছে যাবার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? ওর কাছে গেলে যদি টাকা পাওয়া যায় তাহলে অবশ্যই যাব। ক্লিয়ার কাশেম টাকা দেবে ঠিকই, কিন্তু সময় মতো টাকা ফিরিয়ে দিতে না পারলে একদম ওসুল করে নেবে। সেটা পরে দেখা যাবে। আঙ্কেল বলুন কোথায় পাবো তাকে? দেবী তো বুঝলাম, কিন্তু বুইলা যাতে না যাস তাই এই সিস্টেম কইরা দিলাম। 7 দিনে যদি না পাই তাইলে কাটুম আরেকটা আঙ্গুল, 14 দিনে না পাইলে কাটুম আরেকটা আঙ্গুল, 21 দিনে না পাইলে কাটুম আরেকটা আঙ্গুল, আর 1 মাসে না পাইলে পুরো হাত কেটে ফেলামু। আর যদি 1 বছরেও না পাই তাহলে সোজা মর্গে বেওয়ারিশ লাশ হইয়া পড়ে থাকবি। না ভাই, আপনার টাকা পৌঁছে দেবো, বিশ্বাস করেন। ঠিক আছে, এই ফেরা দে। কাহিনী কিরে বাট্টু? ভাই ওরা জামান সাহেব ভাড়াটিয়া, আপনার কাছে কিছু টাকা চায়। কত? ভাই 3 লাখ। বন্ধক রাখবে কি? মানে? বাসার দলিল নাকি স্বর্ণের গয়নাগাটি? বন্ধক রাখার মতো আমাদের কাছে কিছুই নেই। তাইলে আমার কাছে কোনো টাকা নাই, যা। কিন্তু ভাই টাকা না হলে তো আমাদের বন্ধু বাঁচবে না। দেখ, তোকে ভালো কথা কই, আমি সুদের ব্যবসা করে টাকা খাটাই, সুদ খাই, কিন্তু টাকা খাটাইতে হইলে আমার সিকিউরিটি লাগে। সোজা কথা, বাড়ির দলিল, ফ্ল্যাটের দলিল, আর না হইলে গয়নাগাটি। আর যদি কোনোটাই না থাকে তার সাথে আমি ব্যবসা করি না, যা। ভাই ভাই প্লিজ। আমার কথা শেষ। কি আর করবি বল, সম্পত্তি নেই, তার আবার দলিল। বুঝতে পারছি আলিমকে মনে হয় আমরা আর বাঁচাতে পারবো না। চোখের সামনে আমাদের বন্ধু এভাবে মারা যাচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। আজ বুঝতে পারছি আমাদের মতো বেকার যুবকদের প্রত্যেকের ভাগ্যেই এমন মৃত্যুই লেখা। ভেঙে পড়ো না নীরব, অন্ধকার শেষে আলো আসবেই। কিন্তু আমাদের জীবনে আলো দেবে কে? কে দেবে বন্ধক রাখার মতো দলিল? এ নাও দলিল। দলিল? কিসের দলিল? কার দলিল? তুমি দলিল পেলে কোথায়? বাবার আলমারি থেকে চুরি করে এনেছি, আমাদের বাড়ির দলিল। আপাতত এ দলিল বন্ধক রেখে তোমরা কাশেমের কাছ থেকে টাকা নিয়ে আসো, পরে না হয় টাকার ব্যবস্থা করে দলিল ফিরিয়ে আনবে। থ্যাংক ইউ সোমা, থ্যাংক ইউ। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, দে দলিল দে। এই খারা, টাকা নেওয়ার আগে হন, টাকা ফেরত দিতে হইব আমার 1 মাসের মধ্যে। যদি না দিতে পারোস 15 দিন পর দিতে হইব 4 লাখ টাকা। তাও যদি দিতে না পারোস তাহলে 1 মাসের মধ্যে ওই বাড়ির দলিল আমি খায়া ফেলাম, মানে ওই বাড়িটা আমি দখল করব। তার আগেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন। বলুন কোথায় সাইন করব? সাইনটা কি করব? এই কাশেম ক্লিয়ার কাট কথা কয়, ক্লিয়ার কাট কাম করে, ওই সাইন ফাইন আমার লাগে না। কেন? আইসিইউতে আলিমের জন্য প্রতিদিন কত টাকা গুনতে হবে জানো? কত? প্রায় 12,000। সর্বনাশ, 1 সপ্তাহ গেলেই তো আরো 1 লাখ টাকা লাগবে। কিন্তু টাকা আর জোগাড় করা সম্ভব নয়। সোমা, কি করা যায় বলো তো? বুদ্ধি একটাই, ওকে বাসায় নিয়ে চলো, ওখানে আমি আর নীলা টাইম টু টাইম মনিটরিং করতে পারবো।
শুধু ওষুধ কিনে দিলেই হবে। তোমরা দুজন সত্যি পারবে? পারবো না কেন? কিন্তু ডাক্তার আলিমকে ছাড়বে তো? স্যারকে বোঝানোর দায়িত্ব আমার। এই ওষুধগুলো লাগবে, আমার ব্যবস্থা করো। কত টাকা লাগতে পারে? 1000 তো লাগবেই, সাথে এগুলোও লাগবে। স্যার লিখে দিয়েছেন। সর্বনাশ, এ তো অনেক টাকার ওষুধ। নীরব, তোর কাছে কত আছে? 100 হতে পারে। ফারুক, তোর কাছে? 200 হবে। আনোয়ার, তোর কাছে? আমার তো ধান্দা পানি সব বন্ধ। কিন্তু ঔষধ বন্ধ করা যাবে না। হালিমকে বাঁচাতে হলে ওষুধগুলো আনতেই হবে। এ কি করছো নীলা? কথা বলো না, এক্ষুনি এটা বিক্রি করে ওষুধ নিয়ে এসো। কিন্তু এভাবে কতদিন চালাবি তুই? জানি না। বাসায় গিয়ে কি করে ম্যানেজ করবে? সেটা বাসায় গিয়ে ভাববো। নীরব, তাড়াতাড়ি যাও। কিন্তু কোথায় যাব? আগে তো কখনো বিক্রি করিনি। তুই আমার সাথে চল, কোথায় বিক্রি করবি দেখিয়ে দিচ্ছি। চল। হ্যাঁ চল, চল না। ডোন্ট ওয়ারি দোস্ত, আমি তোকে মরতে দেব না। প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করব, কিন্তু আমি তোকে সুস্থ করে তুলবই। কত? মোট 500 আছে। এই নে 1000। মাত্র 7000। যাক, নিশ্চিত হওয়া গেল। অন্তত 4 দিনের ওষুধ খরচটা চলবে। শোন, তোরা কিন্তু আলিমের ওষুধের খরচের কথা চিন্তা করে সত্যিকারের খরচের কথা ভুলে গেলি। আবার কোন খরচ? খরচ তো একটাই, ক্লিয়ার কাশেমের খরচ। জমা খরচ না মিললে আমি মানুষ ক্লিয়ার করে ফেলাই। কাশেম? কে চমকায় গেলি কেন? মনে নাই 1 মাসের মধ্যে টাকা দিবি কইছিলি? দে আমার টাকা দে, আজ আমার ওষুধের দিন। ভাই, 1 মাস চলে গেছে, কিন্তু টাকা তো নাই। নাই? আমার টাকা নাই? আমার টাকা ভালো নিলে মেরে ফেলামু। আমাদেরকে আর কিছুদিন সময় দিন। আমি আগেই কইছি আমার সময় দনের সিস্টেম নাই। দে আমার টাকা দে, আর নাইলে তখন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার খবর দে। এই কাশেম, এসব কি হচ্ছে? বাড়াবাড়ি করলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। বাড়াবাড়ি না করলে তো আপনার বাড়িটাই যাইব গা, এই কথা আপনার জানা নাই? আমার বাড়ি?
আমার বাড়ি মানে? ও মা, আপনি দেখি কিছুই জানেন না? আরে আপনার বাড়ির দলিল জমা রেখেই তো ওরা আমার কাছ থেকে 3 লক্ষ টাকা আনছে। কি? আমার বাড়ির দলিল? এই বাড়ির দলিল? 15 দিনের মধ্যে আমার টাকা ফেরত না পাইলে আমি এই বাড়ি দখলে লয়ে এলাম, আর তখন আপনি মাইনারে লয়ে আপনি রাস্তায় যাবো। আম্মা অ্যাক্টিং করছে, কোন অ্যাক্টিং কাম হইব না কইলাম। আমার সাফ কথা, 15 দিনের মধ্যে আমার টাকা দিবি, আর নাইলে বাড়ির কথা ভুইলা যাবি। আর যতক্ষণ আমার টাকা না দিবি আমি তখন শান্তিতে থাকবার দিব না। এই পোলা পাই চল। আঙ্কেল বসেন, আরো আমি বাবা, বাবা, ইসিজি রিপোর্ট বলছে ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। আপাতত আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবে। এই যে প্রেসক্রিপশন, 80 সময় চিন্তা করো না, এটা ধরো। নীরব, তোমার ভালোবাসায় বিশ্বাস ছিল বলে আমি তোমার হাতে বাড়ির দলিল তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাস রাখতে পারলে না। আমাকে ক্ষমা করে দাও সোমা। বিশ্বাস করো, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আলিমের ওষুধের টাকা জোগাড় করাই আমাদের জন্য কষ্টের। আর ক্লিয়ার কাশমের টাকা জোগাড় করবো কি? আমার বাড়িটা গেল, আমার মেয়ের জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না। আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? আমি আমার বাড়ির দলিল ফেরত চাই। যে দলিলের কারণে আমার বাবা মরতে বসেছে, সেই দলিল ফেরত চাই। তোমরা আমাকে আমার বাবার জীবন ভিক্ষা দাও। টাকা রোজগারের কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, সবকিছুই তো আমাদের শেষ। এমন কোনো সম্পদও আমাদের নেই যে সম্পদ বিক্রি করে আমরা কাশেমের টাকা শোধ করতে পারবো। কাশেমের এই ঘন্টায় ঘন্টায় ফোন যে কি চালাতন, মনে হয় এর চেয়ে মরে যাওয়াই অনেক ভালো ছিল। আর ভাল লাগে না। সব দোষ তোদের। কে বলেছিল এই শালা কবির জন্য কষ্ট করতে? বাজে কথা বলবি না আনোয়ার। শোন, তুইও আলিমের জায়গায় থাকতে পারতি, আমিও থাকতে পারতাম। আজকে যদি আমি এভাবে অসুস্থ হতাম, তাহলে কি তোরা আমাকে এভাবে ফেলে চলে যেতি? তা হয়তো যেতাম না, কিন্তু ওর জন্য কষ্ট করার কোনো মানে আছে? এভাবে আমরা তো আর পারছি না। কাশেম আবার ফোন করেছে, বল ব্যবস্থা হচ্ছে। জি জি, কোনো চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা হচ্ছে। ইনশাল্লাহ 15 দিনের মধ্যেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন। জি জি জি। এই শালা, 15 দিন যে বললি, কোত্থেকে টাকা আনবি? কে দেবে তোকে টাকা? ইচ্ছে করছে কারো মাথায় বাড়ি দিয়ে টাকা ছিনিয়ে আনি, না হয় ব্যাংক ডাকাতি করি। ডাকাতি করতে হবে না, আমার কাছে আইডিয়া আছে। চাইলে ব্যাংক ডাকাতি না করেও তুই টাকা অ্যারেঞ্জ করতে পারবি। কি করে? তোদের সিকিউরিটি কোম্পানির দায়িত্ব ব্যাংক থেকে ব্যাংকে টাকা নেয়া। সেই টাকা লেনদেনের সময় যদি তোদের ড্রেস পরে আমরা ব্যাংকের ভিতর থেকে একটা ব্যাগ সরিয়ে ফেলতে পারি, তাহলে তো টাকার প্রবলেম সলভ হয়ে গেল। তোর মাথা খারাপ হয়েছে? তুই জানিস তাহলে আমার চাকরি যাবে। আরে রাখ তোর চাকরি, টাকা না হলে যাবে দুটো জীবন, আলিমের জীবন আর সোমার বাবার জীবন। টাকা দিতে না পারলে কাশিম আমাদের সবাইকে খুঁজে বের করে কুচি কুচি করে কাটবে। এখন তুই বল, কোনটা তোর কাছে ভালো মনে হয়? মারুফ, তুই আনোয়ারকে কিছু বলছিস না কেন? ও কি বলেছে শুনেছিস? ও বলছে ব্যাংক থেকে টাকা চুরি করতে। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পরে ধরা। মারুফ, তুইও? মারুফ ঠিকই বলেছে, যদি ব্যাংক ধরতে পারে তাহলে সমস্যা, কিন্তু না ধরতে পারলে নো প্রবলেম। তাছাড়া সিকিউরিটির লোক তো আরো থাকবে। দেয়ার ইজ নো রিস্ক। তা অবশ্য নেই। আচ্ছা দোস্ত, একটা ব্যাগে কত টাকা থাকে? কম করে হলো 10 লক্ষ। সেই টাকা দিয়ে সব লোন শোধ করে আলিমের চিকিৎসাও হবে। প্রয়োজনে 4 জনে মিলে একটা ফাস্ট ফুডের দোকানও দিতে পারবো। কোনো 4000 টাকা বেতনে চাকরি করতে হবে না।
মনে হচ্ছে আনোয়ারের বুদ্ধি শোনা ছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। শোন, তুই জানিস সিকিউরিটির গাড়ি কয়টায় কোন ব্যাংকের সামনে যাবে, তুই জানিস কয়জন যাবে। আমাদের দায়িত্ব হবে সিকিউরিটি ফার্মের ড্রেস পরে ব্যাংকের ভিতর ঢুকে একটা টাকার ব্যাগ বের করে আনা। কিন্তু সমস্যা একটাই, ড্রেস। সিকিউরিটি ড্রেস ম্যানেজ করবে কিভাবে? ড্রেস কোনো সমস্যা না, আমি জানি ড্রেস কিভাবে আনা যাবে। হ্যালো সোনিয়া, চল চল ভিতরে চল। কি রে, কোথায় আনলি? এই জায়গায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকা কোথায়? সবই তো খালি। ফারুক, টাকা কোথায়? আজকের তাজা খবর, তাজা খবর, ব্যাংক ডাকাত গ্রেফতার। তাজা খবর, তাজা খবর, ব্যাংক ডাকাত গ্রেফতার। তাজা খবর, তাজা খবর। 13 কোটি টাকা ডাকাতি করার পর পুলিশ ব্যাংকের ভেতর থেকে 4 ডাকাতকে গ্রেফতার করেছে। নীলা, রুবি, নীলা, রুবি, আরে এদিকে এসো। কি হয়েছে? দেখো দেখো, সেই ছিনতাইকারীটা ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। এই, চেপে দাও। দেখো, একেই বলে চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। এবার বুঝবে বাছাধন ব্যাংক ডাকাতির মজাটা। পুলিশ ডিপার্টমেন্টের আবেদনের প্রেক্ষিতে ব্যাংক ডাকাতির আসামি মারুফ, নীরব, ফারুক ও আনোয়ারের 2 দিনের রিমান্ড মঞ্জুর করলো। নীলা, বিশ্বাস করো, আমরা কেউ ব্যাংক ডাকাত। আর একটা কথাও বলবেন না। এতদিনে আমি বুঝতে পেরেছি আমি মানুষ চিনতে ভুল করেছি। আজ বুঝতে পারছি সেদিন যে মারুফ আমার বাবার সবকিছু চিন্তাই করেছিল সেটাই ছিল আপনার আসল পরিচয়। আর আমার সাথে প্রেম ভালোবাসা পুরোটাই ছিল আপনার নাটক।
করেননি। বল টাকা কোথায়? বল টাকা কোথায়? বল টাকা কোথায়? বল! বললাম তো আমাদের কাছে কোনো টাকা নেই। আমরা ব্যাংকে ঢুকে দেখতে পেয়েছি ব্যাংকের ভল্ট আগে থেকেই খালি। বিশ্বাস করুন আমরা জানি না, আমরা কেউ টাকা নেই নাই। জানিস, তোরাই জানিস, তোরাই ডাকাতি করেছিস। ডাকাতি করার সময় খুন করেছিস ব্যাংকের কর্মচারীদের। না না, না। তোদের বাকি সাথীদের নাম বল, টাকা নিয়ে কোথায় পালিয়ে গেছে ঠিকানা বল, ঠিকানা বল। আমাদের মেরে ফেলতে পারেন, আমরা ডাকাতি করিনি, আমরা নির্দোষ। নির্দোষ? হ্যাঁ, তোদের আদালতে চালান করলেই সব তথ্য বের হয়ে আসবে, সব তথ্য বের হয়ে আসবে। হে আল্লাহ, আমাদের কি সারা জীবন এই অন্ধকার সেলেই থাকতে হবে? সব দোষ আলিমের। ওর জন্য আজ আমাদের সবাইকে জেলে ভাত খেতে হচ্ছে। বাজে কথা বলবি না। আলিম আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। আলিমের কেউ নেই বলে ওকে রাস্তায় ফেলে দেব মৃত্যুর মুখে। কিন্তু আমাদের মৃত্যুর মুখে ছেলে দিল কে? কে আমাদের ফাঁসিয়ে ব্যাংকের সমস্ত টাকা ডাকাতি করে নিল, আর আমাদেরকে বানালো ব্যাংক ডাকাত। কি করছিস? তুই আমাকে মারছিস কেন? আরে আমি কি করব? আরে আমি মারছিস কেন? আরে আমি কখন কি করেছি? আমাকে পারো সরে যা। সব দোষ ওর। মানুষের সাথে ফটকাবাজি করে সারা জীবন নিজের পকেট গরম করেছে ও। আমাদের সাথে চিটিং করলে ও করেছে। এই বল টাকা কোথায় রাখিস বল। হ্যাঁ আমি করেছি। আমি ফটকাবাজ ঠিকই, কিন্তু বেঁচে থাকার জন্য আমি ফটকাবাজি করি। আমি তার সাথে ফটকাবাজি করি যার অনেক আছে, কিন্তু নিজের বন্ধুদের সাথে ফটকাবাজি করা বা বেইমানি করার লোক আমি নই। তাছাড়া আমি কখন ব্যাংক ডাকাতি করলাম? আমি তো সারাক্ষণ তোদের সাথেই ছিলাম। তোদের কাছ থেকে আমি কখন আলাদা হয়েছি? ঠিক বলেছিস। বাচ্চা, তুই জানতি সিকিউরিটি কখন টাকা আনবে, কখন নেবে। তুই জানতি সিকিউরিটি কখন ব্যাংকে ঢুকবে। তুই জানতি আমরা কখন ব্যাংকে যাব। তুই আমরা যাবার আগেই ব্যাংক খালি করেছিস। তুই বেঈমান। মারু ওকে কেন ছাড়বো না? ওর জন্য আমাদের সবার জীবন অন্ধকার হয়ে গেছে। আমি ওকে ছাড়বো না। বিশ্বাস কর মারুফ, আমি কাউকে ভাড়া করিনি। না মারুফ, ওর কোনো কথাই বিশ্বাস করবি না। ও সব জানতো। হ্যাঁ জানতাম, আমি তোদের সবার কথাই জানতাম। আর জানতাম বলে আমার বাড়িতে তোদেরকে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, পড়তে দিয়েছি। কোনোদিন কোনো কিছুর জন্য তোদের উপর রাগ করিনি। আর সেই ব্যবহারের প্রতিদান দিলি তোরা। ভালো, খুব ভালো। আজ তোরা যে ব্যবহার করলি, এরপর পৃথিবীতে কোনো বন্ধুর বিপদে আসবে না। দোস্ত, সবার পক্ষ থেকে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। মারুফকে তুই ক্ষমা করে দে। সরি দোস্ত, তোর প্রতিদানের কথা আমরা কোনোদিন ভুলিনি, ভুলবো না। দোস্ত, এই বিপদের সময় মাথা ঠিক নাই। এই জন্যই তো আমার ভাইয়ের মতো বন্ধুদের আমি সন্দেহ করছি। এই হাত দিয়ে মেরেছি আমি। এই হাত আমি কি করবো? এই হাত কিছুই মনে করিনি।
কে কে ওখানে? কে আপনি? কি চান? নাম আমার কমল। আমি জানতে চাই তোমরা কি জেলে পয়সা মরতে চাও নাকি দুনিয়ার আলো বাতাস খাইতে চাও? হ্যাঁ চাই, আমরা সবাই মুক্ত হতে চাই, মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে চাই। তোমরা চাইলে ব্যবস্থা করতে পারি, কিন্তু তার লাইগা টাকা খরচ করতে হইব। টাকা? কত টাকা? বেশি না, তোমাগো কাছে যা আছে তার অর্ধেক দিলেই চলবো। কিন্তু আমাদের কাছে তো মানি ইজ নট আ প্রবলেম। কিন্তু বাঁচাবে কে? বাঁচাইবো এই শহরের ডন মাফিয়া। বারিধারা মৌজার 119-120 নম্বর দাগের আমিনুল ইসলামের মালিকানাধীন 2 একর জমির নিলাম শুরু হচ্ছে। সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে 1,30,30,000 টাকা। বলুন এবার আপনাদের দাম বলুন। 2 কোটি। 2 কোটি 1, 3 কোটি। 3 কোটি 1, 3 কোটি 1, 4 কোটি। 4 কোটি 1, 4 কোটি 2, 5 কোটি। 5 কোটি 1, 5 কোটি 2। আমি আসার আগেই নিলাম শেষ, তা কি করে হয়? আমি এসে গেছি, নিলাম আবার নতুন করে শুরু হবে। আরে আরে চুপচাপ বসেন মিয়া। উনি কে জানেন? ওনার নাম মাফিয়া। ওনার উপর কথা বললে উপর থেকে 6 ইঞ্চি নামিয়ে দেবে। বাড়িধারার এই 2 একর জমির জন্য আমার দাম 1 কারোর। না স্যার, ভাই ডাক উঠেছে 5 কোটি। 1 কারোর 1 কারোর 2, 1 কারোর 3। বল। শোন, দেখা করার ব্যবস্থা কর। কালকের মধ্যে আমি ওদের সাথে জেল হাজতে দেখা করতে চাই। ওকে? মাফিয়া, জমের আরেক নাম মাফিয়া, মৃত্যুর আরেক নাম মাফিয়া। কিন্তু আমরা তো মরতে চাই না, আমরা বাঁচতে চাই, আমরা জেলখানা থেকে মুক্ত হতে চাই। আইন তোদের মুক্তির সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু মাফিয়ার রাস্তা তোদের জন্য খোলা। আমি ব্যবস্থা করব। কবে? যেদিন আমি চাইব সেদিন, কিন্তু বিনিময়ে আমার লাভ। ভাই কমল নিশ্চয়ই বলেছে আমাদের কাছে যা আছে তার অর্ধেক।
তাতে হবে না, আরো বেশি চাই। পুরো টাকার 75%। দিলাম। বাহ, দিয়ে দিলি, এক কথায় দিয়ে দিলি। গুড, ভেরি গুড, আই লাইক ইট। কিন্তু আমার গুরু আমাকে শিখিয়েছিলেন পৃথিবীতে দুই ধরনের লোকের টাকার মায়া থাকে না। এক, যাদের অনেক আছে, দুই, যাদের কিচ্ছু নেই। কিন্তু আমার বিশ্বাস প্রথম পক্ষের লোক তোরা না, অবশ্যই দ্বিতীয় পক্ষে। তার মানে তোদের কাছে একটি টাকাও নেই। মানে আছে। তার মানে ব্যাংকের টাকা তোরা ডাকাতি করিসনি, কারেক্ট? কে কে বলেছে? টাকা তো আমাদের কাছে, আপনি আমাদের ছাড়াতে পারবেন কিনা বলুন। বেয়াদবি আমি একদম পছন্দ করি না। আমি তাই করি যা আমার করতে ভালো লাগে। প্লিজ আমাদেরকে জেল থেকে বের করুন। ভাই, ভাই দয়া করুন। ভাই প্লিজ, ভাই আপনার ছোট ভাই বিপদে পড়লে আপনি কি সাহায্য করতেন না? চেয়েছিলাম, করতে চেয়েছিলাম, কিন্তু ছোট ভাইটা কথা শুনিনি। আন্ডারওয়ার্ল্ডের নাম লেখাতে গিয়ে নিজেই গ্রাউন্ডে চলে গেছে। আমি ওর জন্য কিছুই করতে পারিনি। কিন্তু তোদের জন্য আমি করব, আমার শত্রুকে খুঁজে বের করার জন্য আমি করব। আমি জানতে চাই এই শহরের বুকে এত বড় কলিজা কার, যে মাফিয়ার নাকের সামনে দিয়ে ব্যাংকের অফিসারদের খুন করে ব্যাংকের 13 কোটি টাকা ডাকাতি করে নিয়ে গেল। মাফিয়ার অনুমতি ছাড়া যে শহরে কোনো ঘটনা ঘটে না, সেই শহরে কোন সে ডাকাত যে আমাকে ট্যাক্স না দিয়ে সরকারি ট্যাক্সের টাকা মেরে দিয়েছে? তোরা তোরা আমাকে শুধু সেই ডাকাতের সন্ধান দিবি, দ্যাটস ইনাফ। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই তো সেই ডাকাতকে খুঁজে বেড়াচ্ছি। কারেক্ট। কিন্তু ফাঁদ ছাড়া যেমন শিকার ধরা যায় না, জাল ছাড়া যেমনি মাছ ধরা যায় না, তেমনি অস্ত্র ছাড়া শত্রু ধরা যায় না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভাইয়ের লোক আয় পড়ছে। শান্তি, আয় আয়। কমল ভাই, কমল ভাই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।
ওরা মনে হয় আমাদেরকে টার্গেট করেছে। সেভ ইয়োরসেলফ। ঠিক আছে। আপনি আরেকটু দেরিতে এলে আমরাও লাশ হয়ে যেতাম। আমি আগেই জানতাম সত্যিকারের ডাকাত দিনের আলোতে তোদেরকে বের হতে দেবে না, কিন্তু আমি তোদেরকে বের করে নেবার আগেই তোদেরকে হত্যার চেষ্টা করবে তা আমি বুঝতে পারিনি। ডাকাতি যেই করুক না কেন মহা ধুরন্ধর লোক, কিন্তু সেই গান্ড যতই বড় ধুরন্ধর হোক ওকেই আমি অন্ধকার থেকে আলোতে খুঁজে বের করে আনবই।
ভাই আপনি আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমারে বললে আমি তো যাইতাম আপনার কাছে। তুই এত নিচে নেমে গেছিস, এত নিচে? মাত্র 3 লাখ, মাত্র 3 লাখ টাকার জন্য তুই আমার ছোট ভাইদের দলিল আটকে রেখেছিস। টাকা আমি দেব, তুই দলিল দে। আস্তাগফিরুল্লাহ ভাই, কি কোন? টাকাটুকু লাগবো না? এই কালো, দলিল দলে আয়। আরে ভাই খাড়াই আছেন কেন? বহেন বহেন। আমি বুঝতে আসিনি, তুই দলিলটা দে। ভাই এই যে দলিল। এই যে ভাই দলিলটা। ওকে, ইয়েস। হ্যালো বাবা, বাবা, কে তোমরা? আবার কেন এসেছো? আর কি ছিনিয়ে নেবে তোমরা? আমার তো আর কিছুই নেই। ক্লিয়ার কাশেম আমাকে পরিষ্কার ভাবে বলে গেছে আগামীকাল সকালে ওরা আমাদের বাড়ি থেকে বের করে দেবে। না আঙ্কেল, কাশেম আর আপনাকে আপনার বাড়ি থেকে বের করতে আসবে না। এই নিন আপনার দলিল। দলিল? জি। তোমরা আমার বাড়ির দলিল নিয়ে এসেছো? আমার দলিল? এ তো সত্যি আমার বাড়ির দলিল। সোমা, দেখেছিস? ওরা সত্যি আমার দলিল নিয়ে এসেছে। আমি তোমাদের দোয়া করি বাবা, যেভাবে বন্ধুর বিপদের দিনে তোমরা তার পাশে এসে দাঁড়িয়েছো, এভাবে আমি আর কাউকে দেখিনি। আল্লাহ তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু তোমরা, তোমাদের তো জেলে থাকার কথা, তোমরা ছাড়া পেলে কিভাবে? ছাড়া আমরা পাইনি আঙ্কেল, নিজেদেরকে নির্দোষ প্রমাণের জন্য জেল থেকে আমরা পালিয়ে এসেছি। সোমা, আলিমের অবস্থা কি? কেমন আছে ও? আমি আর নীলা আলিমের দেখাশোনা করছি। তাছাড়া সবকিছু আগের মতোই আছে, চলো দেখবে। হ্যাঁ চলো। বাবা আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলিম কই? আলিম? সোমা, আলিম কোথায়? এখানেই তো ছিল, আমি কিছুই বুঝতে পারছি না। নীরব আনোয়ার সব জায়গায় খুঁজে দেখ, বাথরুমে খুঁজে দেখ, পড়ে গেল নাকি আবার? কি দেখেছিস? আলিমের কোনো ওষুধপত্র নেই, ডায়েরি কিছুই তো পাচ্ছি না। কোথায় গেল? দোস্ত, ওকে আবার আমাদের শত্রু তুলে নিয়ে যায়নি তো? ওকে জিম্বি করে আমাদের আবার আত্মসমর্পণ করতে বাধ্য করবে না তো? হতে পারে। দোস্ত, যেভাবে হোক আলিমকে খুঁজে বের করতেই হবে। এই যে তোমরা তোমরা পালাও শিগগির। পুলিশ চারিদিক থেকে আমার বাড়ি ঘিরে ফেলেছে, তোমরা পালাও শিগগির। একসাথে থাকলে পুলিশ আমাদের সহজে ধরে ফেলবে। 4 জন 4 দিকে যা, কাল সকালে মাফিয়ার ওখানে দেখা হচ্ছে। যা যা যা, কুইক কুইক। ইয়া আল্লাহ, তুমি ওদের রক্ষা করো। যাক বাবা, বাঁচা গেল। কে? হালিম, তুই? দোস্ত!
আলিম, তুই সুস্থ হয়ে গেছিস কবে, কিভাবে? জানিস, তোর জন্য টাকার ব্যবস্থা করতে গিয়ে আমরা ব্যাংক ডাকাত হয়ে গেছি। পুলিশটা আমাদের খুঁজছে। সত্যিকারের ব্যাংক ডাকাত কে জানতে চাস না? হ্যাঁ, জানতে চাই। আলিম, আলিম ছাড় আমাকে, ছাড়, ছাড় না। সরি দোস্ত, সম্ভব না, সম্ভব না। কেন সম্ভব না? বল আলিম, বল, কেন সম্ভব নয়? আলিম। কেন? হ্যাঁ, শুনবি? অবশ্যই। তাহলে শোন, সত্যিকারের ব্যাংক ডাকাত আমি। কি? তুই সত্যিকারের ব্যাংক ডাকাত? তাহলে তুই? হ্যাঁ, হ্যাঁ আমি। কিন্তু তোরা বেঁচে থাকলে আজ না হয় কাল পুলিশের কাছে আমাকে ঠিকই দিবি, আর তাই তোদের সবাইকে এক এক করে মরতে হবে। আজ তোর পালা। বন্ধু, চিরদিনের বন্ধু, একই সাথে বাজবো, একই সাথে মরবো না। ও মাই গড, এ তো দেখছি জেল পলাতক ব্যাংক ডাকাত আনোয়ারের লাশ। ওকে মারলো কে? জানি না স্যার, ওকে আমরা তাড়া করেছিলাম কিন্তু ধরতে পারিনি। আজ থেকে রাস্তাঘাটে পুলিশের টহল ডাবল করে দাও। ইয়েস স্যার। খুনি যেন পালাতে না পারে। আনোয়ারের খুনিকে যদি আমরা ধরতে পারি তাহলে ডাকাতি করার টাকাও আমরা উদ্ধার করতে পারবো। অন্ধকার থেকে আলোতে বের করে আনতে পারবো সত্যিকারের ব্যাংক ডাকাতকে। সত্যিকারের ব্যাংক ডাকাত অন্ধকারে থেকে যাবে অফিসার। এই আলিমকে কেউ কোনোদিন আলোতে আনতে পারবে না। এই কি দাম দিয়েছে এই পৃথিবী আমার প্রতিভার? কি মূল্য দিয়েছে আমার রাতের পর রাত জেগে লেখা আমার উপন্যাসগুলোর? কোনো দাম দেয়নি, উল্টো দিয়েছে দারিদ্র্য, ক্ষুধার জ্বালা, অপমান আর অপবাদের কলঙ্ক। যাদেরকে আমি বন্ধু ভাবতাম তারা আমাকে পদে পদে অপমান করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে। এবার আমি প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। এক এক করে সবাইকে শেষ করে দেব, শেষ করে দেব। তারা তো মারাই আছে। চল চাকরি আসি, বেশি সময় লাগবে না। আমাকে মারছিস কেন? ফারুক, বল তোর এই অবস্থা কে করেছে? আমি তাকে ছাড়বো না, ছাড়বো না। এই, দিনে
দিনের পর দিন আমাকে খাবারের খোঁটা দিয়েছিস, থাকার খোঁটা দিয়েছিস। বয়সে বড় হবার পরেও আমাকে মানুষ বলে মনে করিসনি, বেকার ছিলাম বলে আমাকে কত উপহাস করেছিস, আদুবাই বলেছিস, গালাগালি করেছিস। আজ তার সব শাস্তি পাবি। আলিম, আমরা একসাথে বাঁচার, একসাথে মরার ওয়াদা করেছিলাম। ইয়েস, কারেক্ট, ওয়াদা করেছিলাম বাঁচবো আমি, আর আনন্দের মতো মরবি তুই। বন্ধু, চিরদিনের বন্ধু, একই সাথে বাঁচবো, একই সাথে মরবো না। There's nothing without money. তোর ফোন বাজে। হ্যালো ফারুক, কোথায় তুই? ফারুক, 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 কথা বল ফারুক। দোস্ত, ফারুক, ফারুক, ফারুক দোস্ত, কে করছে দোস্ত? ফারুক, টক তুমি। ফারুক, ফারুক, খবর, এই যে ম্যাজিস্ট্রেটের সামনে আগামীকাল ব্যাংক ডাকাতের মুখোশ উন্মোচন। তাজা খবর, তাজা খবর। আগামীকাল সকালে আসল ব্যাংক ডাকাত ধরা পড়বে। জিবু স্যার, তাজা খবর, তাজা খবর। আগামীকাল সকালে আসল ব্যাংক ডাকাত ধরা পড়বে। ব্যাংক ডাকাতের পরিচয় ফাঁস। আজ দুপুরে ম্যাজিস্ট্রেটের সামনে মারুফ আর নীরব ব্যাংক ডাকাতের মুখোশ উন্মোচন করবে। मैं मर गया। আমার কি হবে? পানি, 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 আমাকে পুলিশে ধরবে। মুঝে বাঁচালো, মুঝে বাঁচালো। আমার ফাঁসি হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। नहीं, ये नामुमकिन है, কোনোদিনই পারবে না। মারুফ আর নীরব আমার পরিচয় ম্যাজিস্ট্রেটের কাছে বলার সুযোগ পাবে না। সব শেষ। আমার সমস্ত অতীত আজ আমি ধ্বংস করে দিয়েছি। আজ ওই গাড়ির সাথে মুছে গেছে লেখক আলিমের অস্তিত্ব। আজ থেকে বেঁচে থাকবে এই বাদশা। কোটিপতি বাদশা।
মনে করেছিস আনোয়ার আর ফারুকের মতো আমাদের মারতে পারবি? পারবি না। কি অপরাধ করেছিল আনোয়ার? কি অন্যায় করেছিল ফারুক? বল বল। ব্যাংকের টাকা ডাকাতি করে আমাদেরকে ফাঁসিয়ে দিলি কেন? আমাদের সাথে বেইমানি করলি কেন? বল। কাশেম! দেখ 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 দেখ। কেন বেইমানি করবো না? কেন বেইমানি করবো না? আমি তোদের বয়সে সিনিয়র হবার পরও তোরা আমাকে কত বড় অপমান করেছিস। কতবার তোদের লাচ্চুসটা খেতে হয়েছে আমাকে। আদুবাই বলে, বোকা বলে আমাকে কতবার অপমান করেছিস, কতবার আমাকে অপমান করেছিস। তোদের জ্বালায় আমি আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছি, শুধু একটি ভাতের জন্য। আর রাতের বেলায় মাথা গুঁজার ছায়ের জন্য। অপমান করতে করতে আমার জীবনটাকে তোরা অতিষ্ঠিত করে ফেলেছিলি। কিন্তু আমি তোদের বুঝতে দেইনি। আমার মনের জ্বালা অপেক্ষায় ছিল একটা সুযোগের। আর সেই সুযোগটা করে দিয়েছিলি তোরা নিজেরাই। যখন তোরা কাশেমের অত্যাচারে ব্যাংক ডাকাতের প্ল্যান করছিলি, তখনই আমার জ্ঞান ফিরে এসেছিল। আর তাই সুযোগ বুঝে তোরা ব্যাংকে ঢোকার আগেই আমারে লগে লইয়া ব্যাংক ফাঁকা করে দিছে আলিম। ফোন করছে ব্যাংকের কর্মচারী গো, আর টাকা দিয়ে ভরে দিছে আমার সিন্দুক। ভাগ 50-50।
জন্য আমরা কি না করছি, তারপর এই প্রতিদান। মার আমাকে, মার। তোকে সুস্থ করার জন্য আমার বাপের সাথে সম্পর্ক শেষ করছি। মার। কি হলো? বেঈমান। আমার গল্পের শেষ দৃশ্যটা লিখতেছিলি না তোরা? সবাইকে অ্যারেস্ট করো। ওদেরকে ছেড়ে দিন, ওদের কোনো দোষ নেই। আসল ব্যাংক ডাকাত ওই আলিম, ওকে খুন করেছে আমি। আমাকে গ্রেফতার করুন। ভাই চিন্তা করবি না, যেখানে আমার ঘর বাড়ি সেখানে আসা যাওয়া তো লেগেই থাকবে, কিন্তু এবার একটু শান্তিটা বেশি পাবো। তোদের ভালোবাসার জন্য একটা ভালো কাজ করতে পেরেছি, এটাই আমার শান্তি। যা বলার আদালতে বলবেন, চলুন। চলুন স্যার। যেহেতু আসামিদের নির্দেশিত ঠিকানা থেকে ব্যাংক ডাকাতির সমুদয় টাকা উদ্ধার করা হয়েছে এবং মাফিয়ার সাক্ষীতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে সত্যিকারের ব্যাংক ডাকাত ও ব্যাংক কর্মচারীদের খুনি আলিম এবং তার সহকারী কাশেম, তাই এই আদালত আসামি মারুফ ও নীরবকে ব্যাংক ডাকাতির মামলা থেকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস ঘোষণা করছে। সেই সাথে